চলো কৃত্রিম উপগ্রহ নিয়ে গাণিতিক সমস্যা শুরু করি। তো কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত গাণিতিক সমস্যা, এটা প্রথমটা, দুইটা গাণিতিক সমস্যা করবো। এই দুইটা করলে কৃত্রিম উপগ্রহ নিয়ে আর কোনো গাণিতিক সমস্যা করতে হবে না, এই দুইটা থেকে সবকিছু সবগুলো হচ্ছে একরকম। চলো আমরা প্রথমটা শুরু করি। দেওয়া আছে একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর এটি ভূপৃষ্ঠ হতে 3.58 × 10⁻⁷ মিটার উচ্চতায় নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আমাদের মূল জিনিস দেখতে হবে সেটা কত উচ্চতায়, উচ্চতাটা যেহেতু দেওয়া আছে উচ্চতাটা দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে এইটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এখানে কি বলা আছে ভালো মতো দেখো। কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর এটি ভূপৃষ্ঠ হতে, কোথা থেকে? ভূপৃষ্ঠ হতে কতটুকু দূরে? ভূপৃষ্ঠ হতে এতটুকু দূরে। এখানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং এইটাই হচ্ছে আমাদের এইচ দূরত্ব, যে এইচ দূরত্ব দেওয়া আছে 3.58 × 10⁻⁷ মিটার। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে h = 3.58 × 10⁻⁷ মিটার, এত উচ্চতায় আছে। তারপরে সেটা নিরক্ষরেখা বরাবর ঘুরছে। নিরক্ষরেখা বরাবর মানে কি? পৃথিবীর চারপাশে যেটা ঘুরে এটাই হচ্ছে নিরক্ষরেখা বরাবর ঘুরতে থাকা। পৃথিবীর ভর দেওয়া আছে এত, কত? 5.972 × 10⁻24 কেজি, এত, এবং ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার অথবা 6.4 × 10⁻6 মিটার। আর মহাকর্ষীয় ধ্রুবকের মান আমরা সবাই জানি যে = 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের এবং তথ্য দেওয়া আছে। এই উপগ্রহটির পর্যায়কাল বের করতে। পর্যায়কাল মানে আমরা কি জানি? আমরা জানি এই যে কৃত্রিম উপগ্রহটা, যে কোনো একটা জিনিস সেটা তো পৃথিবীর চারদিকে তো ঘুরছে, তাই তো? পৃথিবীর চারদিকে ঘুরে আবার কি এখানে ফেরত আসবে। এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহটা কি করবে? ঘুরবে, ঘুরে আবার কি আগের জায়গাতে ফেরত আসবে। সেটা কি বলা হচ্ছে? পর্যায়কাল। তো বলতে এটা পর্যায়কাল বের করো। তো পর্যায়কাল বের করো, আমরা পর্যায়কালের সূত্র লিখবো। তো আমরা জানি কয়েকটা সূত্র জানি, সেটা মনে আছে কি সূত্র? বেগের সূত্র। এই যে কৃত্রিম উপগ্রহ ঘুরবে তার বেগ কত? কৃত্রিম উপগ্রহ যে ঘুরবে তার বেগ কত? তার বেগের সূত্রটা খুব সহজ ছিল, r+h/gm, তাই তো? আচ্ছা, আর ছিল পর্যায়কাল। পর্যায়কালের সূত্র কি ছিল? 2π√r+h⁻³/gm। তো এই জিনিসগুলো দেখো আমাদের কিন্তু এই তথ্যগুলো দেওয়াই আছে। তাহলে চলো এখন আমরা শুরু করে দিই। আমাদেরকে বের করতে হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল t = আমরা কি জানি? 2π√r+h⁻³ দেখো কঠিন কিছুই না, আমাদের জাস্ট মানটা বের করতে হবে। 2π√r+h, আর কত? 6.4 × 10⁻6 মিটার, প্লাস h কত? h হচ্ছে 3.58 × 10⁻7 মিটার, তার উপরে কিউব, মাঝখানে প্লাস, ডিভাইডেড বাই gm। gm মানে আমরা জানি 6.673 × 10⁻11 × m। ভর কত? ভর হচ্ছে 5.972 × 10⁻24। এখন ক্যালকুলেশন করলেই মান চলে আসবে। তবে এখন ক্যালকুলেটর ব্যবহার করি। আচ্ছা, দেওয়া আছে 6.4 × 10⁻6 প্লাস 3.58 × 10⁻7, তার উপরে দেওয়া আছে কি? তার উপরে দেওয়া আছে কিউব, ডিভাইডেড বাই 6.673 × 10⁻11 × 5.972 10⁻24। তার উপরে আছে একটা রুট, তাকে আমরা গুণ করব 2π দ্বারা। গুণ করলে আসে 86,283.56। এত কি সেকেন্ড? কেন সেকেন্ড? কারণ আমরা এখানে যতগুলো জিনিস ব্যবহার করছি সবগুলো আন্তর্জাতিক এককে। h মিটারে, m কেজিতে, r মিটারে, g আন্তর্জাতিক এককে। তো এখানে আমাদের এটা আসবে কি? আন্তর্জাতিক একক। পর্যায়কাল, সময় আসতেছে কি? সেকেন্ড। তো আমরা জানি এইটা হচ্ছে প্রায় 86,400 সেকেন্ডের কাছাকাছি না?
86,283, 86,400 সেকেন্ডের মতোই, মাত্র 100 সেকেন্ড, 117 সেকেন্ড, 117 সেকেন্ড কম, 117 সেকেন্ড মানে কত, 2 মিনিটের মাত্র কম। তাহলে আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে 86,400 সেকেন্ডের কাছাকাছি, যেটা আর যদি একটা জিনিস কাছাকাছি বোঝানো হয় বা প্রায় সমান, তখন এটা কিন্তু সমান সমান চিহ্ন দেওয়া হয় না, এরকম বাঁকা করে সমান চিহ্ন দেওয়া হয়, যেটা হচ্ছে প্রায় 24 ঘন্টা অথবা কিসের সমান, একদিনের সমান। তো 24 ঘন্টার সমান, তো 24 ঘন্টার সমান আমরা প্রায় কাছাকাছি বের করলাম। এখন তোমরা বলতে পারবে এই 24 ঘন্টা সমান সমান এটা বের করতে হবে না, আমাদেরকে বের করতে বলছে 86,283 সেকেন্ড, আমরা তাই বের করব। তো এখন তোমাদের জন্য একটা বোনাস কোশ্চেন। বোনাস কোশ্চেনটা হচ্ছে, যদি তোমাকে কোশ্চেনটা এরকম করতো যে উপগ্রহটির পর্যায়কাল বের করো, এটা না বলে যদি বলতো উপগ্রহটি কি ভূস্থির হবে, উপগ্রহটি কি ভূস্থির উপগ্রহ হবে, তো আমরা জানি ভূস্থির উপগ্রহ মানে কি। ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে যে উপগ্রহটাকে পৃথিবী থেকে দেখা যায় কি স্থির, তা আমরা জানি কোনো কিছু স্থির না, সবকিছু ঘুরতেছে, কিন্তু স্থির মনে হবে। কেন মনে হবে? কারণ পৃথিবীও যেমন 24 ঘন্টায় ঘুরে, সেও 24 ঘন্টায় ঘুরতে থাকবে, এই জন্য কি স্থির মনে হবে। তাহলে ভূস্থির উপগ্রহ মানে কি? ভূস্থির উপগ্রহ মানেই হচ্ছে এই উপগ্রহটার পর্যায়কাল হবে 24 ঘন্টা বা একদিন বা 86,400 সেকেন্ড। তো যদি তোমাকে কোশ্চেন করতো এটা কি ভূস্থির উপগ্রহ হবে, তখন আমরা কি বের করতাম? পর্যায়কাল বের করতাম, এবং পর্যায়কাল বের করে যদি দেখতাম 86,283 বা 86,400 সেকেন্ড বা 24 ঘন্টার কাছাকাছি, তখন আমরা বলতাম হ্যাঁ এটা ভূস্থির উপগ্রহ হবে, কারণ এটা একদম কাছাকাছি। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা সমাধান করলাম। দেখো সবগুলো হচ্ছে এরকম সিম্পল। ভূস্থির উপগ্রহ, পৃথিবী উপগ্রহ নিয়ে যতগুলো সমস্যা আছে সবগুলোই হচ্ছে এরকম সিম্পল, একদম কোনো ঝামেলা নাই। চলো এখন আমরা নেক্সট গাণিতিক সমস্যাটা করি। তো নেক্সট গাণিতিক সমস্যাটা আমি এখানে কোশ্চেনটা লিখে ফেলি। 2 নম্বর গাণিতিক সমস্যা। 2 নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে আমি একটা চিত্র আঁকতেছি, চিত্রটা খুব ভালো মতো দেখো। এটা হচ্ছে পৃথিবী। তো আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে 6,400 কিলোমিটার। আর সমস্যা এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এইখানে হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ আছে ও বিন্দুতে, আর এই কৃত্রিম উপগ্রহটা কতটুকু দূরে অবস্থিত? 650 কিলোমিটার দূরে অবস্থিত। দেওয়া আছে পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁻24 কেজি, আর দেওয়া আছে জি এর মান। আমি জি এর মানটা লিখবো না, আমি আশা করি জি এর মানটা তোমরা সবাই জানো। কোশ্চেন নাম্বার 1, কৃত্রিম উপগ্রহটির বেগ নির্ণয় করো। আমি সংক্ষেপে লিখতেছি, কৃত্রিম উপগ্রহটির বেগ নির্ণয় করো। 2 নাম্বার, উদ্দীপকের উপগ্রহটি অথবা কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হলে সেটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকবে। তারপরে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখো। আচ্ছা তাহলে চলো এখন আমরা এই জিনিসটা সমাধান করি, তাহলেই আমাদের হয়ে যাবে। 2 এর 1 নম্বর কোশ্চেন। সবার ফার্স্টে চিত্র দেখো, কি কি তথ্য দেওয়া আছে। 1 নম্বর তথ্য, ভূস্থির উপগ্রহ এই পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে 6,400 কিলোমিটার। আমরা জানি কিলোমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? 1000 দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে কি মিটার। আচ্ছা তারপরে আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ভর। ভর কত? পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁻24 কেজি। আর দেওয়া আছে কি? দেওয়া আছে সেটা কত উচ্চতায়, সেটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়? 650 কিলোমিটার। 650 কিলোমিটার। আমরা জানি কিলোমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? 1000 দ্বারা গুণ করলে সেটা মিটার হয়ে যায়। আচ্ছা আর দেওয়া আছে জি এর মানটা তোমরা নিজেরা বসাও, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা মানকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে চলো আমরা বেগ নির্ণয় করি। এই যে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারদিকে ঘুরবে, সেটা কত জোরে ঘুরবে, কত বেগে ঘুরবে। তো বেগ নির্ণয়ের সূত্র কি? বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে gm/r+h√r। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে যে বেগের সূত্র হচ্ছে gm/r+h। মানগুলো বসাও, 6.673 × 10⁻11 ইন্টু m এর মান হচ্ছে 5.98 ×
24 ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর হচ্ছে 6400 ইন্টু 1000 প্লাস এইচ কত, এইচ হচ্ছে 650 প্লাস 1000। আচ্ছা, ভি এর সূত্র হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ রুট ওভার, কিন্তু আমার মনে হচ্ছে আমি এর আগের গাণিতিক সমস্যা করার সময় এখানে ছোট্ট করে সূত্র লিখছিলাম, এই যে ভি এর সূত্র লিখছিলাম আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম, আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম না, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, মাঝে মাঝে সূত্র লিখতে এরকম একটু তলে হয়ে যায়। তাহলে চলো এখন আমরা এটা সমাধান করি। এখন এটা ক্যালকুলেশন করলেই ক্যালকুলেটরের মান বসাইলেই হয়ে যাবে। ক্যালকুলেটরের মান বসাই 6.673 10 ইনভার্স 11 ইনটু 5.98 10 টু দ্য পাওয়ার 24। আচ্ছা, এইটা হচ্ছে উপরে, নিচে ভাগ দিব 6400 আর এখানে হচ্ছে 650 ইনটু 1000 প্লাস 650 ইনটু 1000 প্লাস 650 ইনটু 1000। আচ্ছা, একে আমাদের কি করতে হবে, একে আমাদের রুট করতে হবে। রুট করে দিলেই অ্যান্সার হয়ে যাবে 7523.44 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কৃত্রিম প্রক্রিয়ার বেগ বের করতে বলা হচ্ছিল, কৃত্রিম প্রক্রিয়ার বেগ বের করলাম, শুধু সূত্রটা মনে রাখতে দেখলাম কত সহজে বেগ বের হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এইটা ছিল আমাদের 1 নাম্বার গাণিতিক সমস্যা। এখন চলো আমরা 2 নাম্বার গাণিতিক সমস্যা দেখি। 2 নাম্বার গাণিতিক সমস্যাটা আমরা পাশে করি, আমাদের মোছার মনে হয় দরকার হবে না। আচ্ছা, তাহলে 2 নাম্বার গাণিতিক সমস্যা। 2 নাম্বারটার মধ্যে কি দেওয়া আছে? 2 নাম্বারটার মধ্যে দেওয়া আছে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির হলে এই জিনিসটা খুব মাথার মধ্যে রাখো। এটাকে কি বলছে? এটা যদি ভূস্থির হয় তো একটা কৃত্রিম উপগ্রহ ভূস্থির, এর মানে কি? এর মানে বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু আমি অনেকবার বলছি, একটা কৃত্রিম উপগ্রহ ভূস্থির এর মানে আমরা কি বুঝি? এর মানে বুঝি তার পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। তার মানে 2 নাম্বার কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে উদ্দীপকের উপগ্রহটি যদি ভূস্থির হয়, উদ্দীপক ভূস্থির তার মানে হচ্ছে তার পর্যায়কাল 86,400 সেকেন্ড। বলছে কৃত্রিম উপগ্রহটি ভূস্থির যদি হয় বা পর্যায়কাল যদি এত হয় তাহলে সেটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকবে। এখন কিন্তু এই উচ্চতা কাউন্ট করা হচ্ছে না। এখন কিন্তু বলছে যদি পর্যায়কাল এত হয়, মানে কি যদি ভূস্থির হয় তাহলে সেটাকে কত উচ্চতায় রাখতে হবে। এখন আমরা কিন্তু 650 কিলোমিটার উচ্চতায় রাখলে হবে না, এখন বের করতে হবে 650, এখন বের করতে হবে সেটাকে আমরা কত উচ্চতায় রাখবো। ক্লিয়ার? তাহলে চলো এখন আমরা এইচ এর মানটা বের করি। তাহলে এইচ আমরা জানি পর্যায়কাল টি ইকুয়াল টু কত ছিল, 2 বাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। আচ্ছা, তাহলে চলো এখন আমরা এইচ এর সূত্র বের করি। এইচ ইকুয়াল টু হচ্ছে জি এম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। তাই তো, জিএম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার টু দ্য পাওয়ার 1/3 মাইনাস। ঠিক আছে, এইটাই হচ্ছে সূত্র। তো তুমি নিজেও হয়তো বা ভালো মতো যদি লক্ষ্য করো তো দেখবা আমি এই সূত্রটা থেকে এই সূত্রটা বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমি হচ্ছে সব সূত্রের জন্য কি মুখস্থ না রাখলেও চলে। কিভাবে বানালাম, যদি দুই পাশে বর্গ করে দিই তাহলে কি আসলো, টি স্কয়ার, আর এটা হয়ে গেল কত 4 পাই স্কয়ার, আর এখান থেকে কি হয়ে গেল, রুটটা উঠে গেল। ক্লিয়ার? তো জিএম কে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কত আসলো, জিএম টি স্কয়ার, 4 পাই স্কয়ার কে যদি এই পাশে নিয়ে আসে তাহলে 4 পাই স্কয়ার নিচে চলে গেল, থাকলো কত, আর প্লাস এইচ হোল কিউব। তো কিউব উঠাইতে গেলে কি করতে হবে, দুই পাশে পাওয়ার গুণ করতে হবে 1/3, দুই পাশে পাওয়ার গুণ করতে হবে 1/3 গুণ করলে এখানে পাওয়ারটা কেটে যাবে, এখানে পাওয়ার থাকলো না। তাহলে এইচ কত, এইচ হচ্ছে 8, তো প্লাস আকারে আছে, 8টাকে যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে আর হয়ে যাবে -8। ঠিক আছে, সব সূত্র মুখস্থ রাখা লাগে না, সব একটা সূত্র থেকে আরেকটা সূত্র তুমি বানিয়ে নিতে পারবে, কিন্তু অনেকে আসলে জানেই না, তাহলে একটার পর একটা সূত্র খালি মুখস্থই করে। তাহলে চলো এটা আমরা মান বসাই দিই। জি এর মান হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11, এম এর মান হচ্ছে 5.98 ইনটু 10 টু দ্য পাওয়ার 24, টি স্কয়ারের মান কত, টি স্কয়ারের মান হচ্ছে 86,400। এই যে দেখো এইখানে হচ্ছে ঘটনা 86,400। এখন কিন্তু এইখানে তোমার মানটা বসাতে হচ্ছে 86,400, কারণ এটা কি বলছে, এটা যদি ভূস্থির উপগ্রহ হয়, ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। এই টোটালটার উপরে পাওয়ার কত, এই টোটালটার উপরে
পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস আর এর মান কত 6.6400 কিলোমিটার 6400 কিলোমিটার, তাই না? 6400 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? তার সাথে 1000 গুণ করে দিতে হয়। সহজ জিনিস। এখন যদি ক্যালকুলেশন করব মান চলে আসবে। তো ক্যালকুলেশন তোমরা নিজেরা করো, কারণ বড় বড় ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটরে করতে গেলে অনেক ভুল করো। এই জন্য ক্যালকুলেশন, যতগুলো ক্যালকুলেশন আমি দেখাচ্ছি সবগুলো ক্যালকুলেশন তুমি নিজে ক্যালকুলেটরে বসায় দেখবা আমারটার সাথে মান মিলে কিনা। আর আমারও যদি কখনো ক্যালকুলেশন করতে গিয়ে মান ভুল হয়, তাহলে কি তুমি ক্যালকুলেশন করলে অনেক বেশি সুবিধা হবে। তুমি বলতে পারবা যে না, মানটা আসলে এরকম হবে। ঠিক আছে? এই জন্য সবসময় করবা, ক্যালকুলেটরে সবসময় ব্যবহার করতে হয়। চলো করে ফেলি। দেওয়া আছে 6.673 10 ইনভার্স 11, তার সাথে গুণ করবো 5.98 10 টু দ্য পাওয়ার 24, তার সাথে গুণ করবো 86400, শুধু 86400 না 86400 স্কয়ার, একে ভাগ করে দিব কত 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ার। ঠিক আছে? এই যে 4 পাই স্কয়ার, আমাদের মানটা কত আসলো আমি বলে দিই। এই পুরো জিনিসটার মান আসছে 7.55 ইনটু 10 টু দ্য পাওয়ার 22, 22। ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু এর উপরে পাওয়ার আছে 1/3 মাইনাস এটা তো আছে 6400 ইনটু 1000। ঠিক আছে? আচ্ছা, এটা বেশি ছোট করে লেখা হয়ে গেছে, আমি বড় করে লিখি 6400 ইনটু 1000। আচ্ছা, তো এখন তোমাদের সুবিধার জন্য বললাম যে এই জিনিসের উপর পাওয়ার 1/3 তুমি কিভাবে লিখবা। তুমি ক্যালকুলেটরে কিভাবে লিখবা সেটা বলে দিই। ক্যালকুলেটরে লিখবা 7.55 ইনটু 10 টু দ্য পাওয়ার 22। এটা অনেকভাবে লেখা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের ক্যালকুলেটরের নিচে দেখা যাচ্ছে একটা বাটন আছে, সেই বাটনটা হচ্ছে এরকম লেখা আছে কি ই এক্স পি। এইটা বাটন চাপ দিবা, এটা বাটন চাপ দিলে এখানে আসবে কি ই চিহ্ন। যারা এমএস ক্যালকুলেটর ব্যবহার করতেছো, আর যারা ইএস ক্যালকুলেটর ব্যবহার করতেছো, এদের এখানে এই ইএক্সপি এই বাটনটাই আছে। এই বাটনটা দিলে ঠিক আছে, তুমি নিজেই বুঝবা যে কি আসে। ইনটু 10 টু দ্য পাওয়ার, ইএস ক্যালকুলেটরে আসবে এই চিহ্ন, আর তুমি যদি এমএস ক্যালকুলেটরে ইএক্সপি চাপো তাহলে আসবে কি এই চিহ্ন। এইটা ইনটু 22, এইটা মানে হচ্ছে 7.55 ইনটু 10 টু দ্য পাওয়ার 22। তার উপরে কি দিবা, এই যে এই চিহ্নটা কি পাওয়ার চিহ্ন না, এই চিহ্নটা দিয়ে দিবা 1/3, এটাই হচ্ছে 1/3। ঠিক আছে? তো এই জিনিসটা লিখলাম, তার উপর পাওয়ার কত 1/3। তাহলে এটা যদি এখন আমরা করি তাহলে এখন কি আসে দেখি। এটা পাওয়ার হচ্ছে 1/3। আচ্ছা, এটার পাওয়ার এত, তার সাথে আমরা বের করে ফেলছি, তুমি বের করো। তার সাথে আমরা মাইনাস করবো 6400 ইনটু 1000। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে অনেক বড়, অ্যান্সারটা আসবে 35.86 ইনটু 10 টু দ্য পাওয়ার 6 এত মিটার। তাহলে কত উচ্চতায় রাখতে হবে? যদি কৃত্রিম উপগ্রহটাকে তুমি একটি ভূস্থির উপগ্রহ করতে চাও, কৃত্রিম উপগ্রহটা যদি ভূস্থির উপগ্রহ হয়, মানে 24 ঘন্টায় বা 86400 সেকেন্ডে যদি পৃথিবীর সাথে সাথে যদি ঘুরতে থাকে, তাহলে সেটাকে কত উচ্চতায় রাখতে হবে? 35.86 ইনটু 10 টু দ্য পাওয়ার 6 মিটার এত উচ্চতায় রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই কোশ্চেনটা খুব বেশি পরিমাণ পরীক্ষায় আসে, যে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহ করতে হলে সেটাকে কত উচ্চতায় রাখতে হবে। তো ভূস্থির উপগ্রহ করতে হলে মানে কি, মানে হচ্ছে পর্যায়কাল দেওয়া আছে। আচ্ছা, আর এর আগের যে গাণিতিক সমস্যাটা আমরা করছিলাম যে উপরের ওই কৃত্রিম উপগ্রহটি ভূস্থির কিনা, যদি বলে ভূস্থির কিনা তাহলে কি বের করবো? তাহলে বের করবো পর্যায়কাল। পর্যায়কাল যদি 86400 বা 24 ঘন্টা সমান হয় তখন বলবো হ্যাঁ এটা ভূস্থির। এই দুইটা গাণিতিক সমস্যা অনেক বেশি পরিমাণ আসে। আর তাছাড়া এইটা নিয়ে এক্সট্রা কোনো গাণিতিক সমস্যা নাই। এই তিনটা সূত্র, বেগের সূত্র, পর্যায়কালের সূত্র আর হচ্ছে উচ্চতা সূত্র, এই তিনটা সূত্র, এই তিনটা জিনিসই। আর যদি কোনো কিছু আলাদাভাবে মাথায় রাখতে হয় তখন তোমার মাথায় রাখতে হবে যে ভূস্থির উপগ্রহের সাথে সম্পর্ক কি। যদি ভূস্থির হয় তাহলে পর্যায়কাল, যদি বলে এটা ভূস্থির কি তখন তুমি কি বের করবা? তো তখন তুমি বের করবা পর্যায়কাল। যদি বলে দেওয়া থাকে এটা ভূস্থির, এই উপগ্রহটা ভূস্থির, তখন তুমি কি জানো? তখন তুমি জানো t = 86400 সেকেন্ড। কিন্তু যদি জিজ্ঞাসা করতো এটা কি ভূস্থির, তখন বের করতাম কি? তখন বের করতাম পর্যায়কাল। এটাই হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ নিয়ে গাণিতিক সমস্যা অনেক বেশি পরিমাণ পরীক্ষা আসে, কিন্তু খুব সহজ। তাহলে এই ক্লাস এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।